আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের আজকে ন্যারেশনের পঞ্চম ক্লাসটি নিয়ে আলোচনা করব। আমি গত ক্লাসে বলেছিলাম আমি পঞ্চম ক্লাসে যে ন্যারেশনের 11টি রুলস আছে তার মধ্যে 2 থেকে 6 নম্বর রুলস আলোচনা করব। আর আগামী ক্লাস অর্থাৎ 6 নম্বর ক্লাসে 7, 8, 9, 10, 11 এই 5টি রুলস নিয়ে আলোচনা করব এবং সপ্তম ক্লাসে প্যাসেজ ন্যারেশনের প্র্যাকটিসের মাধ্যমে 7 দিনে ন্যারেশনটি শেষ করব ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি আজকে ন্যারেশনের দ্বিতীয় রুলস থেকে। দ্বিতীয় রুলস থেকে শুরু করার আগে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা আমি রুলসের বাইরে রেখেছি। আমরা সবাই জানি যে এতক্ষণ পর্যন্ত এত ক্লাস পর্যন্ত আমরা দেখে এসেছি রিপোর্টিং ভার্বটা সবসময় সেন্টেন্সের প্রথমে বসে এবং রিপোর্টেড ভার্বের পরে বসে অর্থাৎ শেষে বসে বাক্যে। কিন্তু যদি এমন হয় যে বাক্যের প্রথম অংশে বাক্যের প্রথমে রিপোর্টেড স্পিচ প্লাস মাঝে রিপোর্টিং ভার্ব প্লাস শেষে আবার রিপোর্টেড স্পিচ, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে এই যে রিপোর্টিং ভার্ব যেটা থাকবে এটা যদি ডাইরেক্ট হয়, ইনডাইরেক্ট করার সময় আপনি রিপোর্টিং ভার্বকে বাক্যের প্রথমে নিয়ে আসবেন। রিপোর্টিং ভার্ব আসবে বাক্যের প্রথমে, তারপরে রিপোর্টেড স্পিচ প্লাস রিপোর্টেড স্পিচ, বা এখানে যদি অন্য কিছু থাকে সেগুলো। আবার যদি এমন হয় ডাইরেক্টকে বাক্যের প্রথমে মাঝখানে কোথাওই না, শেষে যে রিপোর্টিং ভার্ব আছে, তাহলে আপনি কি করবেন? তাহলেও আপনি ইনডাইরেক্ট যে প্রথমে রিপোর্টিং ভার্ব নিয়ে আসবেন, রিপোর্টিং ভার্ব নিয়ে এসে পরে যেগুলো আছে সেগুলো ন্যারেশনটা করবেন। তো এটা আমি কোনো রুলসের ভিতরে রাখি নাই, এটা জেনারেল ভাবে আপনাদের বোঝানোর খাতিরে দিলাম যে অনেক ক্ষেত্রে আমরা ভুল করে ফেলি, রিপোর্টিং ভার্বটা সামনে না নিয়ে এসেই যে আমরা কনফিউজ হয়ে যাই যে এখন কি করা যাচ্ছে আমাদের। যদি কোনো ক্ষেত্রে রিপোর্টিং স্পিচটা সামনে থাকে, দুই পাশে রিপোর্টিং স্পিচ থাকে, তখন আমরা কনফিউজ হয়ে যাই যে আমরা কি করব। তখন আমাদের এইটা করতে হবে, যদি সামনে পেছনে দুই সাইডে রিপোর্টেড স্পিচ থাকে, রিপোর্টিং ভার্বটা সামনে নিয়ে এসে সামনে পিছে মানে পিছে রিপোর্টেড স্পিচ দুইটা দিয়ে দিতে হবে। তো এবার আমরা শুরু করব রুলস নাম্বার 2। রুলস নাম্বার 2 শুরু করার আগে আপনার এইটার একটি উদাহরণ আপনাদের দেখাই দিই। এটার উদাহরণ হচ্ছে ডাইরেক্টে যদি থাকে উইল ইউ প্লে ফুটবল, রিজন said to মর্তুজা। এবার দেখেন তো, এটা আমাদের এই রিপোর্টিং ভাগকে আমরা সামনে নিয়ে আসবো। এখানে দেখেন রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে আছে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি থাকে তাহলে said to এর পরিবর্তে কি বসবে? said to এর পরিবর্তে asked বসবে, তাহলে হবে রিজন asked মর্তুজা। এবার বলেন কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? আমি শিখাইছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সে কমা ইনভার্টেড কমার পরিবর্তে যদি ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে বাক্য না শুরু হয় তাহলে ইফ বা ওয়েদার বসবে। আমি এখানে ইফ বসালাম, ইফ। এবার বলেন কি করা লাগবে? ইন্টারোগেটিভে কি আর রাখা যাবে? এবার তো এটাকে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভে নিয়ে চলে আসতে হবে। তাহলে ইউ এখানে সাবজেক্ট, ইউ কোন পারসন, ইউ সেকেন্ড পারসন পরিবর্তন হবে
রিপোর্টিং ভার্বের অবজেক্টের মাধ্যমে। রিপোর্টিং ভার্বের অবজেক্টটা কি? মর্তুজা, কোন পার্সন, থার্ড পার্সন, কোন নাম্বার, সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে ইউ এর পরিবর্তে আমরা কি বসাতে পারি? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এখানে সাবজেক্ট হিসাবে আছে যেহেতু, তাহলে ইফ হি কে মর্তুজা আমরা একটু উল্লেখ করে দিলাম এম দিয়ে, কারণ দুইটাই ছেলে আছে। ইফ হি, এবার বলেন উইল আছে, উইলের পরিবর্তে আমরা কি বসাবো? উইলের পরিবর্তে আমরা বসাবো উড। হি উড প্লে ফুটবল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আমরা আসবো রুলস নাম্বার 2। আমরা যদি কোনো ইনডাইরেক্ট ন্যারেশনে অনেকগুলা রিপিটেড স্পিচ পাই। রিপিটেড স্পিচ আছে, ধরেন আমি একটা কথা বললাম, বলার পরে কথাটা শেষ করে আরেকজনের কথাটা না নিয়ে আবার আমি বলতে থাকলাম, তাহলে আমি বলতেই থাকলাম। মানে রিপোর্টিং ভার্ব এমন হতে পারে যে রিপোর্টিং ভার্ব প্লাস রিপোর্টেড স্পিচ প্লাস রিপোর্টেড স্পিচ। যদি এমন হয় যে একটি রিপোর্টিং ভার্বের সাহায্যে দুইটি রিপোর্টেড স্পিচ আমার করতে হবে, লিখতে হবে, সেক্ষেত্রে রিপোর্টিং আমরা অ্যাসার্টিভ, যদি বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়, তাহলে আমরা প্রথমে একটি রিপোর্টেড স্পিচের ন্যারেশন করে নিব রিপোর্টিং ভার্বের সাহায্যে। তারপরে আমরা অ্যাডেড দ্যাট, ফার্দার অ্যাডেড দ্যাট, also added that, again added that, এই জিনিসগুলা বসাতে পারি। এই যে রিপোর্টেড স্পিচটা আমি ইনডাইরেক্টে নিয়ে যে ফুল স্টপ না দিয়ে ডাইরেক্ট অ্যান্ড অ্যাডেড দ্যাট, অলসো অ্যাডেড দ্যাট, এগেইন অ্যাডেড দ্যাট, ফার্দার অ্যাডেড দ্যাট দিয়ে এই রিপোর্টেড স্পিচটা আমি ইনডাইরেক্টে নিয়ে চলে যেতে পারবো। আর যদি এই রিপোর্টেড স্পিচের পরে আমি ফুল স্টপ বসিয়ে দিই, তাহলে এই রিপোর্টেড স্পিচকে যখন আমাকে ইনডাইরেক্টে নিয়ে যেতে হবে, তখন আমাদের ফুল স্টপ যদি বসাই দিই, তাহলে ফুল স্টপ প্লাস হি, মানে সাবজেক্ট, মানে যেটা হচ্ছে এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যেটা ছিল হি অথবা সি বা যেই হোক সে, হি অথবা সি, অ্যাডেড দ্যাট প্লাস বাকি যেমন আছে, মানে এখানে আমার তখন সাবজেক্ট নিয়ে আসতে হবে ফুল স্টপ দিয়ে ফেলার কারণে, বাদ বাকি সবকিছুই ঠিক থাকবে। আর যদি বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকতো, যদি এমন সিস্টেম হতো এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকতো, তাহলে কি হতো? ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি হতো, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে also asked, again asked, further asked, এক্ষেত্রেও সেম জিনিস ঘটবে। আপনি রিপোর্টেড স্পিচটা একটা সিম্পল ভাবে পরিবর্তন করলেন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে। দ্বিতীয় ক্ষেত্রে যে ফুল স্টপ না দিলে অলসো আস্কড, এগেইন আস্কড, ফার্দার আস্কড বসিয়ে দিয়ে করতে পারবেন, এই রিপোর্টেড স্পিচকে ইনডাইরেক্টে নিয়ে যেতে পারবেন। আর যদি ফুল স্টপ বসাই দেন, তাহলে ওই যে আপনাকে সাবজেক্ট আনতে হবে, একটা হি অথবা একটা, মানে যে সাবজেক্টটা থাকবে সেটা। তো এর উদাহরণটা কি দেওয়া যেতে পারে? এর উদাহরণ হতে পারে
directed, teacher said to me, you can stop reading now. You can stop reading now. You may read তাহলে এখানে দেখেন তো, ইউ ক্যান স্টপ রিডিং নাও, ইউ মে রিড টুমরো। একটা এখানে রিপোর্টেড স্পিচ আছে কয়টা, যেহেতু ফুল স্টপ দেওয়া আছে তার মানে এখানে দুইটা বাক্য আছে। দুইটা বাক্য থাকার কারণে এখানে আমি যখন ইনডাইরেক্টে নিয়ে যাব তাহলে আমি প্রথমে এটুকু করে নিই, টিচার সেইটুর পরিবর্তে কি বসবে, এটা কোন সেন্টেন্সে আছে, এগুলো আছে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। তাহলে টিচার টোল্ড মি, কমা ইনভার্টেড কমার পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্স কি বসে, দ্যাট ইউ, কোন পারসন, সেকেন্ড পারসন, যাবে কোথায়, রিপোর্টিং ভার্বের অবজেক্টের কাছে, আছে কি মি, কোন ফর্মে আছে, অবজেক্টিভ ফর্মে। ইউ এখানে কি হিসাবে আছে, সাবজেক্ট, তাহলে মি এর সাবজেক্ট কি, আই, আই। ক্যান আছে, পরিবর্তন হয়ে কি হবে, কুড। এর আগে শিখাইছি প্রথম ক্লাসে, যারা দেখেন নাই দেখবেন, কুড। স্টপ রিডিং, বলেন নাও এর পরিবর্তে কি বসে, শিখাইছি দেন, স্টপ রিডিং দেন। আমি এখানে দিতে পারি অ্যান্ড অ্যাডেড দ্যাট, অ্যান্ড অ্যাডেড দ্যাট, অথবা ফুল স্টপ দিতে, এখানে যদি আমি ফুল স্টপ দিতাম তাহলে ফুল স্টপ হি অ্যাডেড দ্যাট, অ্যান্ড অ্যাডেড দ্যাট ইউ, কোন পারসন, সেকেন্ড পারসন, যাবে আবার এখানে, তাহলে আই, মে আছে, মেয়ের পরিবর্তে কি বসাবে, মাইট রিড। এখানে কি আছে, টুমোরো, টুমোরোর পরিবর্তে কি বসে, টুমোরোর পরিবর্তে বসে, বলেন টুমোরোর পরিবর্তে বসাবো আই মাইট রিড দ্য নেক্সট ডে। এই সবগুলো প্রথম ক্লাসে শেখানো আছে, আপনারা প্রথম ক্লাসটা দেখলে সেগুলো বুঝতে পারবেন। আশা করি জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা উদাহরণ ছিল। আমি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ দিতাম তাহলে কি করতাম, ডাইরেক্টে আমি লিখতাম সেম জিনিসই হবে, শুধুমাত্র টোল্ডের জায়গায় আস্কড বসবে এবং এখানে অ্যান্ড অলসো আস্কড বা অলসো আস্কড বা ফার্দার আস্কড, এগেইন আস্কড, এইগুলা বসবে। তাছাড়া সব কিছু সেমই থাকবে। তো এইগুলো আর না দেখি, আমরা যাব রুলস নাম্বার 3-তে। রুলস নাম্বার 3, স্পেসে ইয়েস অথবা নো যদি থাকে, ইয়েস এর পরিবর্তে আমি যদি রিপ্লাইড হয় তাহলে এখানে হবে রিপ্লাইড, রিপ্লাইড ইন দ্য অ্যাফারমেটিভ। আর নো এর ক্ষেত্রে কি হবে, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এটা বাংলাদেশের গ্রামার অনুবাদে ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। কিন্তু আপনি যখন ব্রিটেনের কোনো গ্রামার দেখবেন সেখানে এইগুলা ইউজ করা নাই এবং এইগুলাকে তখন ওয়ার্স্ট ইংলিশ হিসাবে ধারণা করা হয়। কিন্তু আমরা যেহেতু শিখে আসছি, আমরা এইগুলাই আমাদের লিখে আসতে হয়, না হলে আমরা নাম্বার পাই না। তো আমাদের এগুলাই লিখতে হবে। তো এর উদাহরণ কি হতে পারে, মনিরা said to
Murtuza have you finished your homework? No, বসাবো না, কারণ হোমওয়ার্ক আমি ফিনিশ করব। Yes, I will submit it tomorrow. তাহলে দেখেন তো, একটা আপনি সম্পূর্ণটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিয়ে আসেন। তাহলে প্রথমে আমি বসাবো মুনিরা। দেখেন এখানে কি করছে, প্রথম বাক্যে প্রশ্ন করছে, তাহলে সেইটার পরিবর্তে কি বসবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে? আস্কড মুর্তজা। কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে? ডাব্লিউএস দিয়ে শুরু না, যার কারণে ইফ। এটা অ্যাসার্টিভে নিয়ে আসেন, ইউ সেকেন্ড পারসন যাবে কোথায়? অবজেক্টের কাছে। অবজেক্ট মুর্তজা, মুর্তজা কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে সাবজেক্ট হিসাবে কি বসবে? হি। ইফ হি, এখানে দুইটা এম হয়ে গেছে, তাই একটা ছেলে একটা মেয়ে আছে, যার কারণে হি বললেই ছেলে বোঝাচ্ছে। ইফ হি হ্যাভ ফিনিশড, তাহলে হ্যাভ এর পরিবর্তে হ্যাভ ফিনিশডটা কি হিসাবে আছে? এটা হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব হিসাবে আছে, আর ফিনিশড হচ্ছে মেন ভার্ব হিসাবে আছে। তাহলে হ্যাভ এর পরিবর্তে হ্যাড, কারণ প্রেজেন্ট পারফেক্টে আছে, পাস্ট পারফেক্টে যাবে। হ্যাড ফিনিশ, ইউ আছে, সরি ইউর হবে, ইউর হোমওয়ার্ক। তাহলে ইউর হ্যাভ ইউ ফিনিশ, হ্যাড হি ফিনিশড, ইউর আবার কোন পারসন? সেকেন্ড পারসন, আবার আসবে এখানে। তো এখানে কোন কেসে আছে সেই কেসে নিয়ে চলে যান। তাহলে his, if he had finished his homework. এবার yes I will submit it tomorrow, এখানে আমি আরো একটু সহজ করে দিই, মুর্তজা রিপ্লাই দিয়ে দিই। যদি না থাকে তাহলে তো আপনার বুঝে নিতে হতো যে এই সেন্টেন্সটা কার তখন। এই সেন্টেন্সটা মুর্তজা বলছে, কারণ এই সেন্টেন্স শেষ, সে প্রশ্ন করেছে, তার মানে যাকে প্রশ্ন করেছে সে উত্তর দিবে, সেটা বুঝে নিতে হবে। যদি না থাকতো মুর্তজা সেড আমি লিখে দিলাম। তাহলে মুর্তজা সেড, তাহলে মুর্তজা replied in the affirmative that I আছে, যাবে আবার এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে, তাহলে মুর্তজা আছে। তাহলে এখানে মুর্তজা থার্ড পারসন, তাহলে হি নিয়ে আসলাম, দ্যাট হি উইল, তাহলে বসাবো would submit it tomorrow আছে, tomorrow এর পরিবর্তে কি বসাবো? the next day। আশা করি এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আর এই সেম জিনিসে যদি নো হতো তাহলে আমি এখানে কি বসাই দিতাম? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট হি উড না, তো সেক্ষেত্রে এখানে একটি সেন্টেন্সটা পরিবর্তন হতো যে আই কান্ট, মানে আমি করি নাই, আমি হোমওয়ার্ক করি নাই, সেই ক্ষেত্রে হচ্ছে সে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ বসতো এখানে যদি নো থাকতো। তো একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝে নিন, ক্লাসটা ছোট করার জন্য আর আমরা উদাহরণ দিচ্ছি না। আমরা একটা ক্লাস অনেক বড় করে সকল উদাহরণের সাহায্যে বোঝাবো, তখন ইনশাল্লাহ এই জিনিসগুলো চলে আসবে তার ভিতরে। এবার আসা যাক 4 নম্বর রুলস। রিপোর্টেড স্পিচে স্যার যদি উল্লেখ থাকে ডাইরেক্টে,
তাহলে ইনডাইরেক্টে এই স্যারের পরিবর্তে আমরা কি লিখবো? রেসপেক্টফুলি। রেসপেক্টফুলি। আরো একটা জিনিস করা যেতে পারে, এই স্যার টিচারের ক্ষেত্রে যদি টিচার হতো তাহলে স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি লিখতাম, কিন্তু আপনার অফিসের বস, আপনি রেসপেক্টফুলি দিলেই হয়ে যাবে, কিন্তু এটা শিখে রাখেন। ধরেন আপনার অফিসের বস, সেক্ষেত্রে আপনি দিতে পারেন অ্যাড্রেসিং অ্যাট স্যার, অ্যাড্রেসিং অ্যাজ স্যার। যদি টিচার না হয়, অন্য কোনো ব্যক্তি হয়, তাহলে আপনি অ্যাড্রেসিং অ্যাজ স্যার দিয়ে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারবেন। যদি টিচার হয়, টিচারের ক্ষেত্রে স্যার বসালে সেক্ষেত্রে রেসপেক্টফুলি বসাতে হবে। এবার এর উদাহরণ কি দেওয়া যেতে পারে? দ্য স্টুডেন্ট said to the teacher, I need 1 day leave. আচ্ছা, এখানে স্যার বসানো হয়নি, স্যার হবে স্যার আই নিড 1 day leave। সেক্ষেত্রে দেখেন কি হবে, দ্য স্টুডেন্ট অ্যাসার্টিভ সেন্টেন্স, said to এর পরিবর্তে told, সরি এখানে স্যার আছে, স্যারকে আমি ডাইরেক্ট রিপোর্টিং ভার্বের, এই যে স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি, এটা আমি রিপোর্টিং ভার্বের প্রথমে নিয়ে চলে আসতে পারি, সাবজেক্টের পরে নিয়ে আসতে, মানে রিপোর্টিং ভার্বের আগে নিয়ে আসতে পারি। দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি told the teacher, কমার পরিবর্তে কি বলবে অ্যাসার্টিভ সেন্টেন্সে? দ্যাট। এই যে স্যার ছিল, স্যারের বদলে আমরা এখানে রেসপেক্টফুলি নিয়ে এসেছি, তাই আর রেসপেক্টফুলি হবে না, বা স্যারও হবে না ওই জায়গাতে। আই কোন পারসন? ফার্স্ট পারসন, যাবে কোথায়? রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে। তাহলে সাবজেক্ট আছে দ্য স্টুডেন্ট, তাহলে কি হচ্ছে? দ্যাট হি, দ্য স্টুডেন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে হি সাবজেক্ট হিসেবে ওখানে আই আছে, সেজন্য হি নিড 1 day leave। আচ্ছা, নিডেড হবে এখানে, কারণ নিড এখানে মেইন ভার্ব হিসাবে আছে, মানে মেইন ভার্ব হিসাবে আছে, যে ওইটা আপনার প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সকে অ্যাড্রেস করছে, যার কারণে আমি প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সকে যখন আমি সিম্পল পাস্ট টেন্সে নিয়ে যাব, তাহলে আমাকে এই পাস্ট ফর্মে নিয়ে যেতে হবে ওই ভার্বটাকে, যার কারণে হি নিডেড 1 day leave। আশা করি এই জিনিসটাও বুঝতে পারছেন আপনারা। এবার যদি আপনার অফিসের বস হলো, স্যার হলো না, অন্য কেউ হলো, সেক্ষেত্রে কি হবে? আপনার অফিসের বসের ক্ষেত্রে জামাল said to Mr. Kamal, sir, I need 1 day leave। সেক্ষেত্রে দেখেন জামাল said to Mr. Kamal, যদি টিচার এবং স্টুডেন্টের কথা হতো তাহলে কখনোই নাম দিয়ে হতো না, কারণ টিচার স্টুডেন্টের কথা সবসময় টিচার এবং স্টুডেন্ট উল্লেখ হিসাবে হয়, কারণ টিচারের সাথে স্টুডেন্টের নামের সম্পর্ক না, সে নিয়ে একজন রেসপেক্টিভ পারসন। আপনাকে যে একটি অক্ষরও শেখাইছে সে আপনার টিচার, আপনার তার মর্ম সবসময় দিতে হবে। আর এখানে যেহেতু নামের কথা উল্লেখ আছে, তাহলে এটা কখনোই টিচার আসছে না, এটা হচ্ছে অফিস বা অন্য কোনো জায়গায় আপনার বস জাতীয় ব্যক্তি, যাকে আপনি স্যার হিসাবে সম্বোধন করেন। এই যে মিস্টার জামাল আছে, তাহলে আমি এখানে স্যার বলছে কাকে? স্যার বলছে মিস্টার জামালকে, তাহলে এই যে অ্যাড্রেসিং অ্যাজ স্যার কাকে? মিস্টার কামালকে। তাহলে
অ্যাড্রেসিং মিস্টার কামাল অ্যাজ স্যার জামাল টোল্ড। কেন টোল্ড হলো বারবার বলেছি, আপনারা হয়তো বুঝে গেছেন তাই আর ডিসক্রিপশন বলছি না। টোল্ড দ্যাট, আয়ের পরিবর্তে কি হবে, হি হবে, হি জামাল কিভাবে কি হলো বারবার বলেছি, হি সে সেম জিনিস নিডেড ওয়ান ডে লিভ। আশা করছি এই জিনিসটা আপনাদের কাছে সহজ হয়ে গিয়েছে, বিষয়টা একটু দেখে নেন। এখানে টোল্ড এর পরে আপনি হিম বসাতে পারেন। হিমটা কেন? এই হিমটা হচ্ছে মিস্টার কামালের হিম। আশা করছি এইবার ক্লিয়ার হয়েছে সবার কাছে। এবার আমরা আসবো 5 নম্বর রুলস। 5 নম্বর রুলসে সেম জিনিস, যদি একই বিষয় যে স্যার নেই, ওখানে স্যার নেই, তাহলে আমি অ্যাড্রেসিং অ্যাজ স্যার বসাতাম। ধরেন অন্য কিছু আছে যেমন ফ্রেন্ডস, তারপরে বাডিস, তারপরে মানে এক কথায় সম্বোধন করা বোঝায়, অ্যাড্রেসিং করা বোঝায়। রিপোর্টেড স্পিচে যদি কাউকে অ্যাড্রেসিং করা বোঝায়, রিপোর্টেড স্পিচে যদি অ্যাড্রেস করা বোঝায়, তাহলে ডাইরেক্ট করার সময় এই অ্যাড্রেসিং অ্যাজ যেটা হিসাবে অ্যাড্রেসিং করেছে সেটা এখানে বসে যাবে। যদি অ্যাড্রেস ফ্রেন্ড হিসাবে করে তাহলে অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ড হবে, যদি অন্য কিছু হিসাবে করে তাহলে অ্যাড্রেসিং অ্যাজ সেটা হবে। তাহলে যদি আমরা উদাহরণ দিই, এখানে ডাইরেক্টে যদি থাকে আর ইউ triad friends, are you triad friends said army chief। তাহলে দেখেন তো এই যে ফ্রেন্ডস আসলে এখানে কমা আছে। এখন এই ফ্রেন্ডস কি, তাদের হচ্ছে অ্যাড্রেস করা বোঝাচ্ছে, বন্ধু হিসাবে তাদের সম্বোধন করা বোঝাচ্ছে। তাহলে এই জিনিসটা আমরা যদি ইনডাইরেক্টলি করতে যাই, ফ্রেন্ডস এর বদলে আমরা লিখবো অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ড। তাহলে কাদের ফ্রেন্ড বোঝাচ্ছে, আমাদের একটা অবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে অ্যাড্রেসিং দেম, প্লুরাল আছে, দেম অ্যাজ friends army chief are you tired। এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে, army chief asked if they were tired। কিভাবে ওয়ার আসলো, এখানে আর আছে, আর এর পরিবর্তে ওয়ার, মানে এই জিনিসগুলো তো বারবার শেখানো হয়েছে, সেজন্য আমি এখন স্কিপ করছি, এখন শুধুমাত্র অ্যান্সারটা লিখে দিচ্ছি। শেষের ক্লাসে অবশ্যই যখন উদাহরণ করাবো, যখন হচ্ছে প্যাসেজ নারেশন করাবো, তখন আবার এই জিনিসগুলো বোঝাই দেওয়া হবে। তো এবার আমরা রুলস নম্বর 6 এ এসে আজকের ক্লাসটি শেষ করব রুলস নম্বর 6 এর মাধ্যমে। রুলস নম্বর 6 এ রুলস 6, যদি ডাইরেক্ট স্পিচে বাই আল্লাহ, বাই গড, বাই মাই লাইফ, মানে এক কথায় হচ্ছে কসম বোঝানো হয়, মানে
সোয়ারিং বোঝানো হয় সেক্ষেত্রে কি হবে? যেমন যদি আপনারা এই জিনিসগুলো পান, বাই আল্লাহ, বাই গড, যেমন বাই মাই লাইফ, এইগুলা কি বোঝাচ্ছে আসলে? এগুলা আসলে বোঝাচ্ছে তাহলে এগুলা যেহেতু এটা বোঝাচ্ছে আর এটা ডাইরেক্টে পাইলেন, তাহলে ইনডাইরেক্টে এই জিনিসগুলো যদি আপনার বসাতে হয় তাহলে এইটা আগে যুক্ত করতে হবে, যে সরি, তারপরে এই যে এইগুলা বাই আল্লাহ, বাই গড, বাই মাই লাইফ, এইগুলা। তো এর উদাহরণে আসতে পারে ডাইরেক্টে বাই আল্লাহ she replied that I will not do this work. তাহলে এইটা আপনি যখন ইনডাইরেক্টে নিয়ে যাবেন, ইনডাইরেক্টে যখন নিয়ে যাবেন তখন আপনি কি করবেন? বাই আল্লাহ আছে, তার মানে আমাদের প্রথমে এটা বসাই নিতে হবে, সরি বাই আল্লাহ। আল্লাহর এ কখনো ছোট হাতের হবে না, সব সময় বড় হাতের হবে। আর অনেক ক্ষেত্রে আল্লাহর অবজেক্ট বসাতে হতে পারে, সেক্ষেত্রে এই হি বসে, কিন্তু এই হি এর এইসও বাক্যের মাঝখানে বসলে বড় হাতের হয়, কখনো ছোট হাতের হয় না। স্বয়ং বাই আল্লাহ she replied that she replied that I will not do this. I যাবে এখানে, তাহলে she would not do বোঝাতে পারলাম? এই জিনিসগুলা কোন শব্দের পরিবর্তে কোন শব্দ বসবে এইগুলা প্রথম ক্লাসে খুব সুন্দর মতো আপনাদেরকে বলে দেওয়া হয়েছে। আপনারা প্রথম ক্লাসটা করলে এই জিনিসগুলো একদম ক্লিয়ার থাকবে না। আমি বলছিলাম যে প্রথমের দিকে বুঝতে সমস্যা হবে যে এখানে কি হচ্ছে, কিন্তু ধীরে ধীরে যখন আমি ক্লাসের অগ্রগতির দিকে যাব তখন ধীরে ধীরে এই জিনিসগুলো বোঝা যাবে যে আসলে কি বলা হয়েছিল সেখানে, এখন সেগুলা বেনিফিট করা যাচ্ছে। তো আজকে রুল 6 দিয়েই শেষ করা হচ্ছে। আগামী ক্লাসে আমরা 7 থেকে 11 পর্যন্ত করব, তারপরে আমাদের ন্যারেশনের সকল কিছু কমপ্লিট হয়ে যাবে এবং সপ্তম ক্লাসে আমরা প্র্যাকটিস করে ন্যারেশনকে শেষ করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।